খেয়ে এসে ঘরে ঢুকে একবার চারদিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ি। মাথার কাছে জানলাটা খোলা, বেশ ফুরফুরে হাওয়া বইছে। বাইরে তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। সিলিংয়ের দিকে তাকিয়ে মামার মুখটাই মনে পড়তে থাকে। হঠাৎ মামার সেই লাল ডায়েরিটার কথা মনে পড়ে যায়। ডায়েরিটার কথা তো মনেই ছিল না। মামা তো ওই ডায়েরিতেই জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখে রাখত। তা তো মামা নিজেই বলেছিল। হয়তো মামাকে হঠাৎ হারানোর জন্য সেই কথা মনেই আসেনি। আচ্ছা মামা, তুমি এই লাল ডায়েরিতে মাঝে মাঝে কি লিখো গো? ভাগ্নে আমার, এটা শুধু লাল ডায়েরি নয়, আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাইতে লিখে রাখি। দেখতাম মামা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা লিখে রাখত, কিন্তু কোনোদিন পড়ার সুযোগ হয়নি। সেই ডায়েরিটা খুঁজে বের করতে পারলেই মামার জীবনের অনেক ঘটনা, এমনকি নিখোঁজ হবার প্রকৃত কারণটাও জানা যেতে পারে। চটপট ঘরের লাইটটা জ্বালিয়ে ডায়েরিটা খুঁজতে শুরু করি। মামার টেবিলে আর আলমারির ভিতরে সব বই একে একে নামিয়ে খুঁজতে থাকি, কিন্তু কিছুতেই খুঁজে পাই না। হতাশ হয়ে এসে খাটে বসে পড়েছি। হঠাৎ আলমারির এক কোণে একটা বইয়ের পিছনে লাল কিছু চোখে পড়ল। ডায়েরিটাই মনে হচ্ছে। দৌড়ে গিয়ে বইটাকে সরাতেই চীনা পরিচিত সেই লাল ডায়েরিটা দেখতে পেলাম। অজান্তেই দুঃখের মধ্যে বেশ আনন্দিত হলাম। উফ, যাক বাবা, পেয়েছি। চটপট ডায়েরিটা নিয়ে বসে পড়লাম। এরই মধ্যে ঘুম কোথায় হারিয়ে গেছে। ডায়েরিতেই মামার নিখোঁজ হওয়ার সূত্র থাকলেও থাকতে পারে। পাতা উল্টাতে লাগলাম। মামার জীবনের বিভিন্ন প্রাপ্তি আর ছোট বড় কিছু না পাওয়া লেখা আছে। তবে নিখোঁজ হওয়ার শেষের 7 দিনের পাতাগুলি পড়ার শুরুতেই বিশেষ কিছু নজরে পড়ে। আজ তো শনিবার, যাই প্রকাশকের কাছে খবর নিয়ে আসি আমার লেখা বইগুলো কেমন কাটতি চলছে। হ্যাঁ নীলিমেশ বাবু, আপনার গল্পের বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছে। আপনার শেষ 2টি বই 1000 কপি বিক্রি হয়ে গেছে। যাক, জেনেও খুব ভালো লাগলো। আপনারা যে আমার ওপর ভরসা রেখেছেন, এটাই অনেক। আপনার লেখা ভূতের গল্প পড়তে সকলেই ভীষণ ভালোবাসে। আপনি গল্পের ভিতর এত সুন্দর ভৌতিক পরিবেশ তৈরি করতে পারেন, সেটাই বিশেষত্ব। প্রকাশকের থেকে আরও কিছু প্রশংসাসূচক কথা শুনে কিছু দরকারি বইয়ের জন্য চেনা দোকানের দিকে এগিয়ে গেলাম। নতুন কিছু কনসেপ্ট নিয়ে গল্প লিখব বলে বিশেষ একটা বইয়ের খোঁজ করছিলাম। আরে নীলিমেশ বাবু, কি বই নেবেন? আচ্ছা, যে বইটা আনতে বলেছিলাম ওটা পেয়েছো? ওটা আসতে আরও 1 সপ্তাহ লাগবে। বইটা আসেনি দেখে চলেই আসছিলাম, তখনই একটা দিকে চোখ পড়ে। বেশ পুরনো একটা বই। অন্ধকারে থাকে সে, লেখক শুভঙ্কর ভট্টাচার্য। ওই বইটা দেখি। এটা তো অনেক পুরনো একটা বই, অনেক দিন ধরেই পড়ে আছে। বইটার এমন অদ্ভুত মালাট দেখে কেউ নিতে চায় না। আমি বইটি ঘেঁটে দেখলাম। সত্যিই বইটাতে ভয়ঙ্কর সব জিনিস নিয়ে লেখা। দাদা, আমি এই বইটাই কিনব। এটা টাকা দিতে হবে না, আপনি এমনিই নিয়ে যান। আরে নিন। বাড়িতে এসে বইটি নিয়ে পড়তে পড়তে অনেক তথ্য পেয়ে গেলাম। বইটি মাতঙ্গীকে নিয়ে লেখা, যাকে জাগিয়ে তুলে সন্তুষ্ট করতে পারলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। এমনকি তাকে জাগিয়ে তোলার পদ্ধতিও বিস্তারিত লেখা আছে। ঠিক আছে, দেখা যাক। মাতঙ্গীকে জাগিয়ে তুলব আমি। ঠিক করি পরদিন রাতেই প্রক্রিয়া শুরু করব। কি কি সরঞ্জাম লাগবে তাও ভালো করে দেখে নিলাম। মাকে এই বিষয়ে কিছু জানালাম না। আসলে এর সত্যতা আগে যাচাই করা দরকার। বইটি পড়তে শুরু করলাম। যত পৃষ্ঠা উল্টাতে থাকি ততই অবাক হয়। একটা চাপা উত্তেজনা
নিজের ভিতরে কাজ করতে থাকে। লেখক বিস্তারিতভাবে মাতঙ্গীকে ডাকার পদ্ধতি আলোচনা করেছে। কিভাবে পুজো করতে হবে, কি কি উপকরণ লাগবে, সব